আজকের আলোচনাটা বাংলাদেশের রাজনৈতিক সংকটের একেবারে গভীরে, যেখানে ক্ষমতা আর লোভের এক জটিল খেলা দেশের ভবিষ্যৎকে একটা চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। এই বিশ্লেষণটা একটা নির্দিষ্ট সময়কে ঘিরে, যা ওই সময়ের অস্থিরতাকে খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। দেখুন, একজন বিশ্লেষক এই সংকটটাকে ঠিক এভাবেই বর্ণনা করেছেন। ভাবা যায়, এই একটা বাক্যই যেন পুরো পরিস্থিতির ভয়াবহতাটা আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। আর এটাই কিন্তু আমাদের আলোচনার মূল সুরটা ঠিক করে দেয়। তো চলুন প্রথমেই একটু দেখে নেওয়া যাক ঠিক কি কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এতটা নাজুক আর ভঙ্গুর হয়ে উঠেছিল। ক্ষমতা বদলের পরের যে 13টা মাস, সেটা ছিল বাংলাদেশের জন্য একটা বিরাট অগ্নি পরীক্ষার মতো সময়। এই সময়কালের যে তীব্র অস্থিরতা, সেটাই আমাদের পর্যালোচনার মূল ভিত্তি, কারণ এটাই দেশের গতিপথকে যেন অন্য একটা দিকে ঘুরিয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে ক্ষমতার লড়াই, এর মূল খেলোয়াড় আসলে কারা ছিল? চলুন এবার তাদের সাথে পরিচিত হওয়া যাক, যারা এই খেলার মূল নিয়ন্ত্রক হিসেবে সামনে এসেছিল। এখানে দেখুন, প্রধানত 3টি শক্তিকে আমরা দেখতে পাচ্ছি। একদিকে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, অন্যদিকে দেশের বড় রাজনৈতিক দলগুলো, আর তাদের পাশাপাশি আরেকটা প্রভাবশালী শক্তি ছিল কর্পোরেট সিন্ডিকেট, যারা আসলে নিজেদের অর্থনৈতিক স্বার্থে পুরো রাজনীতিটাকেই প্রভাবিত করতে চাইছিল। মানে বুঝতেই পারছেন, প্রত্যেকের এজেন্ডা ছিল আলাদা, যা এই সংঘাতকে আরও অনেক বেশি জটিল করে তুলেছিল। আর এখান থেকে কিন্তু ক্ষমতার লড়াইটা একটা অন্য মাত্রা পেয়ে যায়। চলুন দেখি নিয়ন্ত্রণের এই সংঘাত ঠিক কতটা গভীরে পৌঁছেছিল আর কিভাবে এটা পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছিল। আসলে পুরো সংকটের মূলে যদি আমরা যাই, তাহলে যে জিনিসটা খুঁজে পাবো সেটা হলো স্বার্থের সংঘাত। মানে যখন কয়েকটা পক্ষের লক্ষ্য একে অপরের একেবারে উল্টো দিকে থাকে, তখন তো সংঘর্ষ হবেই, তাই না? আর বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিটা ছিল ঠিক এরকমই। এখানে দুই পক্ষের উদ্দেশ্যটা দেখুন, একেবারে পরিষ্কার, যেন সাদা আর কালো। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে একটা স্থিতিশীল ক্ষমতা ভাগাভাগির কাঠামো তৈরি করতে, আর ঠিক সেই সময়ে অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত, বিভিন্ন গোপন চুক্তি করছে। তাদের পথ ছিল একদমই ভিন্ন আর সাংঘর্ষিক। নিয়ন্ত্রণের এই লড়াইয়ে সব রকম কৌশলই ব্যবহার করা হচ্ছিল, গোপন সমঝোতা থেকে শুরু করে ক্ষমতা ভাগাভাগি নিয়ে একেবারে প্রকাশ্য দ্বন্দ্ব পর্যন্ত। তবে সবচেয়ে বড় যে কৌশলটা ছিল, সেটা হলো নিজেদের ব্যক্তিগত আর দলীয় স্বার্থ হাসিলের এক তীব্র প্রতিযোগিতা। সেখানে নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। এই যে লাগামহীন রাজনৈতিক লড়াই, এর ফল কি হলো? সোজা কথায়, এক ভয়াবহ দুর্নীতি। চলুন এবার সেটাই একটু খতিয়ে দেখা যাক। সম্পর্কটা কিন্তু খুবই সিধাসাপটা। যখন রাজনৈতিক নেতৃত্বের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় নিজেদের স্বার্থ রক্ষা করা, তখন তার বিষাক্ত ছায়াটা সরাসরি প্রশাসনের ওপর গিয়ে পড়ে। আর ঠিক এভাবেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে বড় আকারের দুর্নীতির শেকড় গাড়তে শুরু করে। আর দুর্নীতির মাত্রাটা কোনো ছোটখাটো ছিল না। অভিযোগটা ছিল বিপুল পরিমাণ অর্থ লোপাটের। এই আর্থিক কেলেঙ্কারিটা সংকটের একটা নতুন এবং আরও ভয়ঙ্কর দিক খুলে দেয়, যেখানে দেশের স্বার্থ লোভের কাছে পুরোপুরি হেরে যায়। আর এই দুর্নীতিটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এর পেছনে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া ছিল। প্রথমে প্রশাসনে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়া, আর তারপর তাদের ব্যবহার করে অবৈধভাবে রাষ্ট্রীয় তহবিল হাতিয়ে নেওয়া। এটা ছিল একটা অত্যন্ত পরিকল্পিত ষড়যন্ত্র। এত কিছুর পর এর চূড়ান্ত পরিণতিটা কি দাঁড়ালো? মানে এই সর্বগ্রাসী সংকটের জন্য সবচেয়ে বড় মূল্যটা শেষমেশ কাকে দিতে হলো? এর শেষটা হলো দেশের একেবারে মূলে গিয়ে আঘাত করা, মানে দেশের স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়া। রাজনৈতিক সংঘাত আর দুর্নীতি যখন একসাথে মিশে যায়, তখন তা যে কোনো দেশকে ভেতর থেকে একেবারে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই সব কিছুর অসহনীয় বোঝাটা কার কাঁধে পড়ল? সাধারণ মানুষের। তাদের জীবন একটা চরম অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খেতে শুরু করলো। যখন দেশের নেতৃত্ব নিজেদের স্বার্থের দ্বন্দ্বে মত্ত, তখন সাধারণ মানুষের ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। তো এই পুরো আলোচনা শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন রাজনীতিটা ব্যক্তিগত বা দলীয় স্বার্থ হাসিলের একটা হাতিয়ার হয়ে ওঠে, তখন এর আসল মূল্যটা শেষ পর্যন্ত কারা পরিশোধ করে? প্রশ্নটা রইল ভাবনার জন্য।